স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তবে মায়ার মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহামকে, নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সে যদি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। মায়া দু হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল, আপু, এটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সে যদি দু হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না। মনে হয় অয়ন ভাইয়ার কাছে আব্রাহাম ভাইয়া ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমিও ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গে জোরে জোরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তে। হাত পা দুর্বলতায় ভেঙে আসার জোগাড় হলো। মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবলো, আব্রাহাম আয়ন দুটো আলাদা মানুষ। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরও উত্তেজিত হলো। সে যদি মুখে স্বাভাবিকের ন্যায় আব্রাহাম ভাইয়া নামটা সম্বোধন করার ধরনে বুঝলো, সে যদি আপনজনদের মধ্যেই কেউ মায়ার স্বামী। সে যদি চিনে আব্রাহাম নামের মানুষটাকে, সে যদি ভাই হয়, তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যা বলেনি, সত্যিই বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ার জানতে হবে। মায়ের কলিজা কাঁপছে ভিতরকার অস্থিরতার ছটফটে। গলা শুকিয়ে কাট কাট ভয়ানক পানি তৃষ্ণা পেল মায়ার। মায়ার মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কেঁপে যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মায়ার কাঁপা কাঁপা হাতটা গুটিয়ে নিল, হৃদের ফোনটা আবারও মুঠ হয়ে চাপল। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আজ যে কোনো মূল্যে হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হা করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপর মায়া মনে সাহস জুগিয়ে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করল, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনের ছবি তুলতে তুলতে খানিকটা হতবাক গলায় শুধালো, তুমি এতদিনও আব্রাহাম ভাইয়াকে চিনো না? কি বলো এসব? ভাইয়া এত পপুলার একজন মানুষ, আর তাকে চিনে না? তারই সুন্দরী বিয়ান, ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ার নাম? তুমি হৃদ খানকে চিনো না? হৃদ ভাইয়ার পুরো নাম হলো আব্রাহাম হৃদ খান। কি? সে যদি একইভাবে বলল। মায়া হঠাৎ চেঁচানোতে চমকানোর ভঙ্গিতে লাফিয়ে উঠে পিছন ঘুরল সে যদি। মায়ার হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শোনাতে মায়া এইভাবে কেন রিয়্যাক্ট করলো সেটা বুঝলো না সে যদি। এই নিয়ে মায়াকে সেজুতির প্রশ্ন করার আগেই স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেদিকে যেতে। সে যদি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটলো, আর মায়া ঠাস করে চেয়ারের উপর বসে পড়ে মুখ ঢেকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খুঁজে পাওয়ার খুশি হবে, নাকি হৃদ খান মায়ার স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়ার মস্তিষ্ক গেঁথে গেল একের পর এক হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ার সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতো বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝেই রিয়্যাক্ট করত। লোকটা শুধু থেকে জানতো মায়া হৃদের বউ, আর এই জন্য বউ ভেবেই মায়ার সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করে মায়া কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এই জন্য হৃদ মায়ার নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয়তো স্বামীর সঙ্গে কেউ অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্য হয়তো মায়ার কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া
হৃদের মুখে মুখে তর্ক করতে করতে মুখিয়ে থাকে সব সময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বারটা সেভ করে রাখে, মায়ার জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ের ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সব শেষে যা বুঝলো, হৃদ মায়ার টানে মায়ের কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনোই হৃদকে চিনতে পারত না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যথায় খুঁজে বেড়াতো। মায়াই অকারণে হৃদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়া তো এখন মরে যেতে ইচ্ছা করছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়ায় অসম্ভব হয়ে পড়ল। মায়ার কি এখন হৃদকে ছেড়ে দেবে? মায়ার এখন কি করা উচিত সেটা বুঝলো না, শুধু মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। সন্ধ্যা রাত 8:30 ঘরে। সারাদিন প্রহরের তপ্ত রোদের শরীর জ্বালাপোড়া করলেও এই ভর সন্ধ্যার আকাশে জলজল করা তারার নিচে স্নিগ্ধ ধরনী ঠান্ডা হাওয়া বইছে। ভ্যাবসা গরমের তমাট ভাবটা আর নেই। শীতল পরিবেশে শীতল হাওয়ায় মন শরীর জুড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই শীতল পরিবেশেও হৃদের মতন মেজাজ মানুষের মন ঠান্ডা হওয়া হয়তো সম্ভব না। রুক্ষ হাতে সেই কখন থেকে স্টিয়ারিং চেপে ড্রাইভ করছে সে। চোয়াল শক্ত ক্ষিপ্ত মেজাজ, ডান হাতে জল করছে তাজা রক্তের কাটা দাগটা। এই কাটা জায়গায় রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা বুঝতে পারছে না পাশে সিটে বসা রাদিফ। সে অপরাধীর ন্যায় ভাইয়ের পাশে চুপচাপ বসে উসখুস করছে। পিছনের সিটে যথারীতি আসিফ বসা। আসিফের অবস্থা রাদিফের মতন অপরাধী না হলেও সে সাংঘাতিক ভয়ে আছে হৃদের ড্রাইভিং করা নিয়ে। হৃদ রাগে মেজাজ হারিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে না বসে। আসিফ আল্লাহ আল্লাহ করে নিজের জানটা হাতে নিয়ে বসে আছে। কি একটা অবস্থা তার, পারছে না হাউমাউ করে কাঁদতে হৃদের ভয়ে। আবার হৃদকেও কিছু বলতে পারছে না, তাহলে রাদিফের উপর হওয়া সব রাগ সোজা আসিফের উপর দিয়ে চলে যাবে। সেজন্য আসিফ এক প্রকার বাধ্য হয়েই চুপ রইল। তবে রাদিফ অপরাধী মুখ করে চুপি চুপি বারবার হৃদের আহত হাতগুলোর দিকে তাকাচ্ছে। হৃদ দক্ষ হাতে ড্রাইভিংয়ে হাত চালানোর জন্য তার বাহুর মাংসপেশি ফুলে কালো শার্টের উপর দিয়ে ঠিকরে ছিঁড়ে বের যাচ্ছে বডি। কনুয়ে গুটানো শার্টের হাতাগুলোও এলোমেলো। কালো শার্টের উপর রক্তের ছিটাগুলো কালো দাগ হয়ে আছে। তখনকার অফিসের পরিপাটি হৃদ খান আর নেই। এখন বেশ উগ্র আর ভিলেন টাইপের মনে হচ্ছে তাকে, যাকে এক দেখায় মানুষ বলবে সে মারামারিতে উস্তাদ। রাদিফ শুকনো গলায় ঢোক গিলল। ভয়ার্ত চোখ আওড়ালো হৃদের বাম হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে। কাঁচ ভেঙে থেতলে গেছে ঘড়িটার, আর সেই কাঁচ ভাঙা হৃদের হাতের শিরায় ঢুকে কাঁটা ছিঁড়ার মতন দাগ হয়েছে। রাদিফের বেশ মায়া হলো বড় ভাইয়ের জন্য। আজও ওর জন্য হৃদ আবারও মারামারিতে জড়ালো। মা শুনলে নিশ্চয়ই রাদিফকে বকবে, কিন্তু রাদিফ বা কি করবে? ও কি জানতো নাকি হঠাৎ এমন হামলা হবে ওর উপর? কি ভয়ানক একটা পরিস্থিতিতে ফেসে গিয়েছিল সে। যদি সময় মতো হৃদ ভাই না আসতো তাহলে হয়তো আজ রাদিফের মৃত্যু হতো, আর নয়তো শত্রুরা ওকে ভয়ঙ্করভাবে আহত করে রাস্তায় ফেলে দিত। এমন হতে হৃদের আসার আগে লোকগুলোর সাথে ধস্তাধস্তি করে পালাতে চেয়ে বেশ আঘাত পেয়েছে সে। গুন্ডা লোকগুলোও সংখ্যা ছিল প্রায় 20-25 মতন হবে। এতগুলো লোকের সাথে সে আর ড্রাইভার একা পেরে উঠবে না বলেই পালাতে গিয়ে তারাও আহত হলো। রাদিফের তো গায়ে হলুদ পাঞ্জাবিটা জায়গায় জায়গায় ছিঁড়ে রক্তের দাগ লেগে আছে। সাথে রাদিফের কপালে, গালে, গলা, হাতে, বুকে, পেটে প্রায় অনেক জায়গায় কাটা ছেঁড়ার দাগ হয়েছে। রাদিফ অপরাধীর ন্যায় ভারী শ্বাস ফেলল। আজকের ঝামেলাটা মূলত তাদের বাবা নিহাল খানের রাজনৈতিক শত্রুতা ধরে করা হয়েছিল রাদিফের উপর। বংশ পরম্পরায় রাদিফের পরিবারের সকলেই রাজনৈতিকের সাথে জড়িত। বলতে গেলে বাপ, দাদা, বড় বাবা সকলেই রাজনৈতিক করত। এই সূত্রে হৃদও এসবে জড়িত। রাদিফ জড়িত আছে খুব কম। বাবা নিহাল খানের ইলেকশনের কাজে ছাড়া তাকে আর দেখা যায় না এসবে। মূলত তারা একটা রাজনৈতিক পরিবারের বংশধর, আর সেজন্য তাদের গোপন শত্রুর সংখ্যাও বেশি। রাদিফ মূলত এসব রাজনৈতিককে বেশি একটা জড়ায় না, কিন্তু সরাসরি হৃদের ক্ষতি করতে পারছে না বলেই রাদিফকে দুর্বল পয়েন্ট বানিয়ে মারতে চেয়েছিল।
সময় মতো হৃদ আসায় এই যাত্রায় প্রাণে বাঁচল সে। রাদীপ বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে পড়াশোনার জন্য। পেশায় সেও একজন ডক্টর, এবার ডক্টরি ইন্টার্নশিপ করছে। রাদীপ দেশে যখন আসে তখন বাবা মা আর ভাইয়ের বাসায় দৌড়াদৌড়ি করে দিন কাটে। আসলে তাদের বাবা মার সম্পর্কের অবনতির জন্য হৃদ রাদীপ দুই ভাই বাবা মার সঙ্গে একত্রে থাকতে পারে না। তাদের সুন্দর পরিবারটা একত্রে হয়েও আজ বিচ্ছিন্ন। রাদীপ হতাশার ভারী শ্বাস ফেলে হৃদকে উদ্দেশ্য করে অপরাধী গলায় শুধালো, ভাই, তোমার কাটা হাতে এখনো রক্ত পড়ছে, ব্যান্ডেজ করা দরকার। তুমি গাড়িটা আসিফকে চালাতে দাও, আমি তোমার হাতে ব্যান্ডেজ করে দেই। রাদীপের কথা থামতে বেশ জোরে ব্রেক কষল হৃদ। হঠাৎ ব্রেক কষায় পিছন থেকে আসিফ আর সামনে থেকে রাদীপ দুজনেই সামনে ঝুঁকে গেল মুহূর্তে। তাড়াহুড়োয় দুজনে ঠিক হয়ে বসার আগেই হৃদ শক্ত চোয়ালে স্টিয়ারিং চেপে বলল, বের হ। তাড়াহুড়োয় রাদীপ আসিফ দুজনেই সোজা হয়ে বসলো। আসিফ তো ভয়ে একদলা থুথু বুকে ছিটিয়ে নিল। জানটা তার হাতে চলে এসেছিল হঠাৎ হৃদের ব্রেক কষায়। মনে হয়েছিল এই বুঝি ইন্না লিল্লা করে পড়বে নিজের। ভাগ্যের ফেরে আজ সে বেঁচে গেল, কিন্তু আর কিছুক্ষণ হৃদ ভাই এভাবে হঠাৎ হঠাৎ ব্রেক কষে গাড়ি চালালে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কখন কি হবে সেই ভেবে টেনশনে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আসিফের আকাশ কুসুম চিন্তার ধ্যান কাটলো রাদীফের অধৈর্য গলায়। হৃদকে শুধিয়ে রাদীফ বলল, মানে কি হয়েছে ভাই? বের হবো কেন? স্টিয়ারিং শক্ত হাতে চেপে দাঁত কিরমির করে হৃদ একই গলায় বলল, I said both are out. হৃদের রাগ বুঝে আসিফ আর কোনো কিছু চিন্তা না করেই পিছনে দরজা খুলে লাফিয়ে বের হয়েছে, কিন্তু রাদীফ তারপরও হৃদের সঙ্গে থাকতে চেয়ে বলল, ভাই, আমি একটু থাকি না তোমার সাথে? I said both are out now. অজ্ঞাত হৃদের ধমক খেয়ে রাদীপ গাড়ি থেকে নেমে দেখলো ওরা ফাহাদদের বাড়ির গেটের সামনে। মাথার উপর ফেয়ারি লাইটের ছাদ, বিয়ে বাড়ির হইচই, গান বাজনা কানে আসছে তাদের। আসিফ রাদীপ একে অপরের মুখ চাওয়াচুই করে হৃদকে এক পলক দেখিয়ে এগোলো বাড়ির ভিতরের দিকে। হৃদ তখনও জেদ ধরে গাড়িতে বসে অপেক্ষা করলো নিজের রাগ কমার। গরম মেজাজ নিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করলে আরও মেজাজ খারাপ হবে তার। এত মানুষের ভিড় দেখে হৃদ এই মুহূর্তে ভুলেও এসব বিয়ের ঝামেলায় আসতো না। বউটা আজ যদি এই বিয়ে বাড়িতে না থাকতো তাহলে সেও আর ফিরে আসতো না, কিন্তু বেহায়া মনটাকে সে এসব বোঝাতে পারছে না। বউটার জন্য এই বাড়িতে মনটা পড়ে আছে বলে সে বাধ্য হয়ে মনের পিছু পিছু এখানে এসেছে, নয়তো সে কখনো এত বেহায়া হতো না। তার বেহায়া মন আর তার বেয়াদব বউ দুটোই তার কথা শোনে না, খালি অবাধ্যের মতন একটা আর একটাকে খোঁজে। হৃদ পরপর ভারী নিঃশ্বাস টেনে নিজের রাগ কমাতে চেয়েও ব্যর্থ হলো। কিছুক্ষণ দম ধরে বসেও রইল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো অকারণে আরও মেজাজ খারাপ হলো তার। হৃদের এই মেজাজটা চট করে খারাপ হয়ে যায়। একবার মাথা গরম হয়ে গেলে তৎক্ষণাৎ শান্তও হতে পারে না সে, সময় লাগে। হৃদ সিটে বসে গাড়ির ড্রয়ার খুলে এক টুকরো সাদা রুমাল নিয়ে ডান হাতে কাটা জায়গায় পেঁচালো। রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা জানা নেই, তবে মুহূর্তে সাদা রুমালে লাল রক্ত দাগ হয়ে গেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে বাম হাতের ভাঙা ঘড়িটা খুলে ছুঁড়ে ফেললো গাড়ির সিটে। ততক্ষণে রাদীপ আসিফ বাড়ির ভিতরে প্রবেশ করা শেষ, কাউকে আর দেখা যাচ্ছে না। হৃদ গাড়িটা ঘুরিয়ে বাড়ির ভিতর ঢুকালো, তবে পার্কিং এরিয়াতে নিয়ে গেল না, বরং বাড়ির ভিতরে প্রবেশ করার রাস্তায় গাড়িটা দাঁড় করালো ফেয়ারি লাইট ছাদের নিচে। এদিকটা একটু আবছায়া অন্ধকার আছে, মানুষের আনাগোনা কম, সেজন্য গাড়িটা এখানে দাঁড় করালো। হৃদ বউয়ের সাথে দেখা করে সে আবার চলে যাবে, তাই হৃদ দক্ষ হাতে গাড়ির দরজা ঠেলে বের হলো। মেজাজি ভঙ্গিতে ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে সামনে এগোলো। দৃষ্টি তার তখনও বাম হাতের শিরার কাঁটা ছেঁড়া জায়গার উপর। হৃদ গাড়ির থেকে নেমে 2 কি 3 কদম 4 কদম সামনে এগোলো। 4 কদম ফেলবে এরই মধ্যে কেউ ঝড়ের গতিতে পা ফেরে হৃদের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় এতে হৃদ তাল হারালো। তার ওই 2-3 কদম সামনে বাড়ানো পাগুলো মুহূর্তে পিছু হেঁটে ধারাম করে গাড়ির বন্ধ দরজাতে বাড়ি খেলো পিঠ। এতটা জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়ি সহ নড়ে উঠল। তক্ষুনি হৃদ চোখ খিচে বন্ধ করল।
তার পিঠে ব্যথা পেল। কিন্তু মায়া তখনও পা ফেলে হৃদের কোলে বসে রইল, গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণের হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে। কে তার কোলে? হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিক্যালি চলে গেল মায়ার কোমরে। বেশ তবদা খাওয়ার মতন ঘোরের মাঝে রইল হৃদ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে যে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরেই হৃদের রাগ পুনরায় তিলমিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরো ক্ষিপ্ত হলো। কোথা থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে? এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তক্ষুনি চালান হলো মায়ার হাতে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইল মায়া। মুহূর্তে হৃদের সেই হাতটা ঝাড়া দিয়ে ফেলতে ফেলতে উহু শব্দ করলো নাকচ করে। হৃদের হাত থামে। থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিতি বুঝে। শক্ত হাতটা মুহূর্তে নরম হয়ে আসলো। তিল মিলিয়ে ওঠা রাগটা পানি পানি হলো। ঘোর থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময়ে তার বুকে হামলা করবে সেটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই মায়াকে দুহাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদের মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটা কাছ থেকে। মায়ার ক্ষেত্রেও হয়তো তাই। দুজন দুজনকেই প্রথম আলিঙ্গন করলো। হৃদের বেয়াদব মন তো বউয়ের পাল্লায় পড়ে বুকের ভিতর লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার কোমর চেপে চেপে একটু উপরে তুলল। কোল থেকে মায়ার পা পিছলে যাচ্ছে বলে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ার ভর নিজের বলিষ্ঠ হাতে নিল। মায়া তখনও দুহাতে হৃদের গলা জড়িয়ে সেখানে মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুজনের কারণেই। অনুভবে দুজনে নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ার কোমরে তো অন্যটা সোজা চলে গেল মায়ার খোপা করা চুলের মুষ্টিতে। হৃদ মায়ার খোপা করা চুল মুষ্টিবদ্ধ করে পিছন টানলো। মায়াকে নিজের মুখোমুখি করতে মায়ার চুলের ব্যথায় নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। তারপরও উফ শব্দ করল না। হৃদ মায়ার মুখের উপর ঝুঁকেই তার অশান্ত চোখ আওড়িয়ে তাকালো মায়ার বন্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘুরালো মায়ের গালে পড়া দুই গাছি চুলের দিকে। তারপর নাক, এরপর মায়ের টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ের থুতনি বেয়ে খালি গলার দিকে। এরপর আরও একটু নিচে। মায়ার গায়ের বাসন্তী রঙা শাড়িটার সাথে যেন মায়ার গায়ের রংটাও মিলে গিয়ে জল জল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ার গলা থেকে দৃষ্টি ঘুরালো মায়ার টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের পাতার দিকে। হৃদের শ্বাস যেমন মায়ার মুখে আছড়ে পড়ছে ঠিক তেমনই মায়ার শ্বাসও হৃদের নিজের উপর অনুভব হলো। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইলো। হয়তো সে হৃদ উত্তেজনায় কামুন হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ের পিঠ গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ের খোপায় থাকা হৃদের হাতটা এবার আরও শক্ত হলো। মায়ের খোপায় দেওয়া গাঁদা ফুলের মালা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলে, এই হিজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরও মুখে উফ শব্দ করল না, বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা জড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ার চুল সহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় কোনো রকমে বলল, আপুর হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য কে তোকে লাইসেন্স দিয়েছে আমার অবাধ্য হওয়ার? তোকে বলেছিলাম না? হ্যাঁ বলি নাই তোরে আমার সস্তা জিনিস পছন্দ না? হিজাব পরিস না কেন? বল বল কেন হিজাব পরিস নি? মায়া কথা বলল না, বরং চোখ বন্ধ রেখেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ার শরীরের কম্পন টের পেয়ে গেল। মায়া চোখে মুখে নিজের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বলল, কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি?
মায়া তীব্র লজ্জায় মুহূর্তে হৃদের হাতের মধ্যে দিয়ে গলা জড়িয়ে ধরে মুখ ডুবালো। হৃদ মায়ার লজ্জা আঁচ করতে পেয়েই বলল। আমি নেগেটিভ ফিল করছি হৃদ। বলতে বলতে হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এর মধ্যে আরাফ খান কোথা থেকে বাগড়া দিয়ে খাক ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফেরে মায়ার। অস্থির ন্যায় তাড়াহুড়ো করে হৃদের কোল থেকে নেমে পালাতে চাইলে হৃদ মায়ার বাহু টেনে ক্ষিপ্ত মেজাজে শুধালো। কোথাও যাবে না, আমার মন ভরে নেই, কাছে আসো। আবারও একইভাবে আরাফ খানের খাঁক ছাড়া ডাকে মায়ার ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির হয়ে বলল। প্লিজ ছাড়ুন, দাদাভাই এদিকেই আসছে, আসুক। প্লিজ। না। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো। হৃদের তখনকার মায়ার খোপা ফুল ছিঁড়ে দেওয়া মায়ের হাঁটুর সমান চুলগুলো দৌড়ের তালে দোল খেল। হৃদ ক্ষিপ্ত মেজাজে পেছন থেকে মায়ের দৌড়ে চলে যাওয়াটা দেখলো। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবার হাওয়ার বেগে পালিয়ে গেল। হৃদের ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো যখন আরাফ খান ডাকতে ডাকতে হৃদের নিকটে এসে দাঁড়ালো। আরাফ খান কিছু বলবে তার আগেই হৃদ রাগে কটমট করে বলল। তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই, আই জাস্ট হেট দ্যাট। আরাফ খান হৃদের খোঁজে এগিয়ে এসেছিল রাদিফের সম্পর্কে জিজ্ঞাসা করতে, রাদিফের উপরের কারা হামলা করেছিল সেটা জানতে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনে গাড়িতে বসা, সেজন্য তিনি এগিয়ে এসেছিল এদিকটায়। হৃদকেও খুঁজে পেল, কিন্তু হৃদ ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝলো না। সেজন্য তিনি অবুঝ গলায় হৃদকে শুধিয়ে জানতে চাইল। আমার টাইমিং সেন্স খারাপ মানে কি করেছি আমি? অনেক কিছু করেছো, আমার পার্সোনাল মোমেন্টে বাগড়া দিয়েছো। ইউ ডিস্টার্ব মি দাদা ভাই। হৃদ দাঁত পিষে বলল। হৃদের কথায় কেমন বেকুব বনে গেল আরাফ খান। তার পর মুহূর্তে নাক মুখ কুচকালো। উনি হৃদের পার্সোনাল মোমেন্টে কিভাবে ঢুকলো? হৃদ এমনভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়েছেন। আরাফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল। তোর আবার পার্সোনাল মোমেন্ট এমন ভাবে বলছিস যেন বউর সাথে ছিলে এতক্ষণ। হ্যাঁ। হৃদের সোজা সাপটা কথায় তিনি আবারও বিশ্বাস করল না হৃদকে, বরং ভ্রু কুচকে উঁচু করে বলল। কি হ্যাঁ, আমারে মুরগি বানাস? না। তাহলে তোর বউ কোথা থেকে আসবে? হৃদ পাল্টা প্রশ্ন করে বলল। তোমার বউ কোত্থেকে আসলো? আমি তো বিয়ে করেছি। তাহলে আমিও করেছি। হৃদের কথায় যেন আরাফ খান বেশ মজা পেল। মুখে কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল। তোর কি মনে হয় তুই আমাকে এত সহজে মুরগি বানাতে পারবি? পারবি না তো। আমার চুল কিন্তু এমনি এমনি পাকে নাই, বুঝলি? বেশ কটূক্তি করতে করতে পাকিয়েছি। আরাফ খানের গর্বিত গলায় কথায় হৃদ কপাল কুঁচকে উনার মুখের দিকে তাকিয়ে দুহাতে পকেট গুজে স্টাইল করে দাঁড়াতে দাঁড়াতে বলল। তোমার বুদ্ধির লেভেল না সত্যি অসাধারণ দাদা ভাই, প্রশংসা না করলেই নয়। সেজন্য তোমাকে আমার কষ্ট করে আর মুরগি বানাইতে হবে না, তুমি নিজেই মোরগ হয়ে বসে আছো। হৃদের খোঁচা মারা কথায় থমথমে খেয়ে গেল তিনি। আরাফ খান প্রতিবার হৃদকে বিরক্ত করতে মজা পায় বলেই তিনি সব সময় হৃদের পথ আটকে দাঁড়ায়। হৃদও বিরক্ত হয়, এজন্য ওনার আনন্দ হওয়াটা বেশ থাকে। কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়ে যেন নিজেই হেনস্থ হচ্ছে। উনি হৃদের কাছে জানতে চেয়ে বলল। তাহলে তোর বউটা কে শুনি? এই বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর নারীটি আমার বউ। এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরাফ খান আহাজারি করে বলতে লাগলো। সর্বনাশ হৃদ, তুই কি আমার বউয়ের উপর নজর দিচ্ছিস? হৃদ আরাফ খানের কথায় বিরক্তি গলা ছেড়ে বলল। হয়েইছে ভাই, তোমার এমন বুড়ি বউয়ের প্রতি আই এম নট ইন্টারেস্টেড দাদা ভাই। তোমার থেকে সুন্দর বউ আমার আছে। এবার সরো, বউয়ের কাছে যেতে হবে। হৃদ আরাফ খানকে পাশ কাটাতে চাইলে তিনি আবারও তাড়াহুড়োয় হাতে লাঠিটা উঁচিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল। আরে শোন না, যাস কই? কথা তো শুনে যাবি নাকি? পারবো না, সরো। আরে শোন না, এমন করিস কেন? দাদা ভাই আমি বিরক্ত হচ্ছি। আরে বাহ, সাব্বাস, কাজের কাজ করেছিস একটা। তুই আরো বিরক্ত হ, আমি দেখি।
তুই বিরক্ত হোস বলেই তো তোর কাছে আসি বল, নয়তো আর কি আসতাম বল। হৃদ রাগে এবার সত্যি সত্যি আরাফ খানকে পাশ কাটিয়ে চলে গেল। আরাফ খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখলো আর ভাবলো কিছুক্ষণ আগেও তিনি বুক ব্যথার কত নাটক করলো, আয়নকে নিজের কাছে আটকে রাখলো, হেনা খানকে ব্যস্ত রাখলো। মূলত তিনি সবার প্রথমেই জানতে পেরেছিল রাদীপ ঝামেলায় পড়েছে। বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগে তিনি এই নাটক করলো যাতে হেনা খান ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। উনি আসিফকে দিয়ে হৃদকে খবর পাঠিয়েছিল রাদীপের উপর হামলা হওয়ার বিষয়ে। হৃদ নিজের ভাইকে বাঁচিয়ে নেবে সেটা উনি জানতো, হয়েছিলও তাই। তবে ওনার বউ আর মেয়েদের চিলাচিলিতে যেন বিয়ে বাড়ির আনন্দ নষ্ট না হয় সেজন্য তিনি কৌশলে বুকে ব্যথার নাটকটা করলো। কিন্তু হৃদকে বিরক্ত করতে ওনার বরাবরই আনন্দ লাগে, মজা পায়। বাড়িতে ওনার কথায় হৃদ ছাড়া আর কেউ বিরক্ত হয় না বলেই তিনি বারবার হৃদের কাছে আসেন। কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায়। আসলেই হৃদের বউ আছে নাকি হৃদ মিথ্যা বলে বেড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছে না তিনি। হৃদ মিথ্যা বলে না সেটা তিনি জানেন, কিন্তু হৃদের মতন ঠেড়া মানুষ গোপনে বিয়ে করেছে সেটাও বিশ্বাস হচ্ছে না ওনার। উনি কি শশীকে একবার জিজ্ঞাসা করে দেখবে দুজন আসলেই বিয়ে করে নিয়েছে কিনা। আজ বাতাসের তোরে শুধু প্রেমময় গন্ধটায় ভাসল। দৃষ্টির মিলন হলো। হৃদ ধূপ ধাপ পায়ে ছাদে উঠতে উঠতে নীরব চোখ ঘুরিয়ে মায়ার সন্ধান করলো। এত ভিড়ের মানুষের মাঝে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকালো। সে ফ্রেশ হয়ে এসেছে মাত্র, তবে গায়ের পোশাকটা পাল্টায়নি। বউটা চলে গেলে সেও চলে যাবে নিজ বাসায়, এখানে থাকবে না। হৃদ কপাল কুঁচকে ছাদের এক কোনায় সফট ড্রিঙ্কসের এরিয়াতে গিয়ে দাঁড়ালো। ওয়েটার থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিয়ে আবারও চারিদিকে অনুসন্ধানের চোখ ঘোরালো গ্লাসে চুমুক দিতে দিতে। হৃদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল বেশ কয়েক মিনিট পরেই ছাদে সিঁড়ি বেয়ে শ্রেয়ার সাথে উপরে উঠেছে। হৃদের খুলে দেওয়া তখনকার চুলগুলোতে মায়া আবারও খোপা করে সেখানে লাল টকটকে গোলাপ গুজিয়েছে। দুহাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে। হৃদ বুঝলো বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে। হৃদের নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার। হাতের লেমন জুসের গ্লাসটায় চুমুক দিতে দিতে মায়ার দিকে কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়েই রইল। মায়া শ্রেয়ার পিছন পিছন স্টেজের দিকে হাঁটতে হাঁটতে ঘাড় বেঁকিয়ে হৃদের দিকে তাকাতেই মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। লজ্জায় মায়া নুইয়ে পড়ল। তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে। উফ কি লজ্জা! লজ্জায় আড়ষ্ট হওয়া মায়া নিজের শাড়ির আঁচলের আঙুল পেঁচাতে পেঁচাতে শ্রেয়ার পিছনে হেঁটে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মিলতে মায়া আবারও সেই একই কাজ করল। এবার মায়া সরাসরি তাকালো না বারবার হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে, বরং মায়ার আঁট চোখে হৃদকে দেখে হাঁটতে লাগলে হঠাৎই আকস্মিক ধাক্কা খায় শ্রেয়ার পিঠের সাথে। মায়া নাক শ্রেয়ার মাথায় ঠুকে যেতেই হকচকিয়ে নাকে হাত ঘষে মায়া। এতক্ষণ মায়া অন্যমনস্ক হয়ে হাঁটায় হঠাৎ শ্রেয়ার দাঁড়িয়ে যাওয়াটা লক্ষ্য করেনিও। হৃদের সামনে এমন কাণ্ড ঘটায় মায়া লজ্জায় পড়ল। এক হাতে নাক ঘষতে ঘষতে শ্রেয়ার দিকে তাকাতে শ্রেয়াও পিছন ফিরিয়ে মায়াকে কপাট গলায় বলল, কি রে বইন, দিনে দুপুরে প্রতিবন্ধীদের মতো ধাক্কা খাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বোঝালো ওর কোনো সমস্যা নেই। অবুঝ শ্রেয়া বুঝলো না মায়ের মতিগতি, বরং স্বাভাবিক ন্যায় মায়ের বাহু টেনে কাঁধ জড়িয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, পিছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের একপাশে কোনায় দাঁড়ালো। সামনে স্টেজে একদল ছেলে মেয়ে গ্রুপ ডান্স করছে। শ্রেয়া হাতের হাততালি দিতে দিতে হইচই করে সেই ডান্স এনজয় করছে। মায়াও হাত মেলাচ্ছে, তবে সেই উৎফুল্ল নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের অপর কোনায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদের অবস্থাও সেম। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টিতে দৃষ্টির মিল ঘটছে আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগ দিয়ে মায়ার সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। আয়ন সবে এসেছিল ছাদে জুয়ের খোঁজে। এতক্ষণ রাদীপ আসিফের ব্যান্ডেজ করছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্র অবসর হলো। জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যার দিকে, অথচ এখন রাত 9টা বাজতে চললো, এখনও সে দেখা করতে পারেনি। এর মাঝে আয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়িগুলো বের করতে। হয়তো এখন চলেও যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার আয়নের। আয়ন কপালের এক পাশ চুলকে জুয়ের খোঁজ করতে গিয়ে দেখলো সেজুতির পাশে জুয়ের
জুই দাঁড়িয়ে ড্যান্স এনজয় করছে। আয়ান সেদিকে এগোতে গিয়েও এগোলো না। আশেপাশের মানুষের ভিড় বেশি, এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে আয়ান মত বদলালো। ফিরে আসতে চেয়ে চোখে পড়ল মায়ার দিকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।